প্রিয় শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকের অনলাইন ভিত্তিক গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে রয়েছে অত্যন্ত যদিও গুরুত্বপূর্ণ আর তোমাদের কাছে শেখানো হয়ে গেছে, তারপরেও যতটুকু ভুলে যাও সেটা স্মরণ করে দিচ্ছি আমি কীভাবে এগুলো লিখতে হবে। সমান চিহ্ন হতে পারে, এটা হাইফেনও হতে পারে। তোমাদেরকে ডান পাশে 3টে করে সংখ্যা বাদ দিতে হবে। প্রথমে বাদ দিয়ে বাম পাশের সংখ্যাগুলো দুটো করে নিতে হবে। 3টা বাদে 2টা সংখ্যা যেহেতু এখানে পাওয়া গেল, তো এটা হাজারের ঘর প্রথমটা, এটাও হাজারের ঘর। 2টাকে একসঙ্গে আমরা বলবো 25। এই 2টা সংখ্যা মিলে 25 এখানে, তাহলে 25,000। এটা হবে 25,000। তাহলে 25,000 25, এখানে 2 জায়গায় চন্দ্রবিন্দু আছে। 25,025 চন্দ্রবিন্দু আছে। এরপর এটা পাচ্ছি আমি কি, যে 3টা সংখ্যা আলাদা করলাম, এখানে কমও ব্যবহার করা যেতে পারে, না করলে এভাবে যদি তুমি আলাদা করে নিতে পারো তাও হবে, অথবা যদি আলাদা করে এভাবে দাগ না দাও, শুধু একটু হাত দিয়ে ধরে নাও তুমি, দিয়ে লেখো, তাও হবে, অসুবিধা নাই। এটা 88,000। খেয়াল করবা, তোমাদের অনেক অভিভাবক তোমাদেরকে বলে ফেলে, বাবা এটা লিখতে পারো নাই, এই 88,888 লিখতে পারো নাই, কিন্তু 88,888 না, এটা হচ্ছে 88,888। তাহলে 88,800, এই 8 এবং 100, এই 88 আলাদা, 1000 আলাদা, কিন্তু 800, 500, 600, 300 তাহলে একসঙ্গে হবে 888। 88,888। এটা দেখো, এটা আবার আরেকটু বড়। এটাকে এই যে এগুলো 2টা অংশ ছিল, এখানে কিন্তু 2টা অংশ 3টা অংশ হয়ে যাচ্ছে। এই 3টা নিয়ে একটা, এই 2টা আলাদা, এইটা আলাদা। তাহলে এটা হাজারের জন্য 72,000। আমার এইটুকু যদি থাকতো তাহলে আমি লিখতাম 72,973। তার আগে আছে একটা 3, লক্ষ, 3,72,000। 3 লক্ষ বানানটা লিখতে অনেকে ভুল করে, জফলা দিতে, জফলা হবে না, এটা লক্ষ বানানটা ল ক্ষীয় বর্ণ, জফলা দিলে অর্থ আলাদা হয়ে যাবে। তাহলে 3,72,000 3,72,973। 900 অনেকগুলো 73, আসলে হা না আ, হা হবে 7 10 2 তাহলে এটা 72, আর এটা 73। পড়ার সময় উচ্চারণটা করবে 73। তাহলে 3,72,973। বলছে যে একটা সংখ্যা রয়েছে, সংখ্যাটা মূলত আমরা যখন পড়ি তাহলে 43,215। এই সংখ্যাটার প্রতিটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করে। এখানে অঙ্ক আছে 1 2 3 4 5টা, এই 5টা অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে বলছে এখানে। তাহলে এখানে স্থানীয় মান নির্ণয় করার কতগুলো পদ্ধতি রয়েছে। আমি অবশ্য ডিটেলস এখানে আলোচনা করতে গেলে সময় লেগে যাবে, তারপর দেখি একটু বুঝাই দিয়ে একটা আলোচনা করে দেবো। এই অনেক সময় এভাবে স্থানীয় মান নির্ণয় করা যায়, এভাবে করা যেতে পারে। তাহলে বড় সংখ্যাটা আগে হবে। আবার দেখা যায় যে এটাকে এভাবে করা যেতে পারে, ছোটটা আগে। এটা একটা উপায় যেটা এখন বর্তমান দেওয়া হয়ে থাকে। আর একটা উপায় লেখা যেতে পারে এরকম, যে 3 4 2 1 5 সংখ্যাটিতে বাম পাশ থেকে
বাম পাশ থেকে লিখলাম, এটা বাম পাশ থেকে এখন 4 এর স্থানীয় মান এত, 4 এর স্থানীয় মান সমান দিয়া 4 লিখে 1 2 3 4টা 0, তারপরে 3 এর স্থানীয় মান 3 লেখা, 2 এর স্থানীয় মান 2 লিখে, এভাবে দেওয়া যেতে পারে। এরকম অনেকগুলো পদ্ধতি রয়েছে, সবগুলো পদ্ধতি সঠিক। আমরা যেহেতু এখনকার বইয়ে এই ধরনের সিস্টেম রয়েছে, আবার আরও একটা সিস্টেম রয়েছে, দেখলে তো অবাক হয়ে যাবে, যে হয়তো এটাকে উপর দিক দিয়ে করা হতো আগে, এরকম 4 3 2 1 5, দেখা গেল হয়তো এটাকে এভাবে দিল, এইরকম অনেকগুলো সিস্টেমে ছিল। তো তার মধ্যে সবচেয়ে উপযুক্ত সিস্টেম হচ্ছে 3টে। আমার কাছে সবচেয়ে ভালো মনে হতো, কিন্তু যেহেতু এখন এটা বইয়ে দেওয়া আছে, আমরা এভাবে লিখে দেখাবো, সবগুলোই সঠিক। এটা মূলত শুধু তোমাদের জন্য না, তোমাদের যে সমস্ত গার্জিয়ানদের একটু সমস্যা তাদের জন্য বলা হলো। পাঁচের স্থানে মান এখন এই যে 5 একক, এটা যদি বলা স্থানে মান লিখে যোগ করে দেখাও, তাহলে এই নিয়মটা যে আগের নিয়মটা ভালো ছিল। এখন এখানে একটু সরাই লেখার নিয়ম, এখানে 5, এখানে লিখতে হবে 10, এখানে লিখতে হবে 200, এভাবে লিখতে হবে, এভাবে সরে আসবে। হ্যাঁ, এটাকে যদি আমি এভাবে লিখি তাহলে খারাপ দেখা যাবে। এই 5 10 200, 3-এর পরে 4-এর পরে, এটা হয়ে গেল সমস্যা, এটা হলো খারাপ, এভাবে লেখা যাবে না। এই জন্য যে সিস্টেমটা ছিল আগেকার সময়, যেটা আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে, এই সিস্টেমটা বেশি ভালো ছিল। 1 দশক শতক হাজার অযুত, এখানে লিখতো 4 অযুত, এরকম সমান এত, ভালো ছিল। তো যাই হোক, অনেক সময় নিলাম এটার জন্য, আর একটা অঙ্কের সময় কম হয়ে যাবে। 5 একক সমান 5, 2 দশক না 1 দশক সমান 10, তারপরে 2 শতক সমান 200, 3000 বলা হয়, সহস্র বলা হয়, সমান, দেখো সব সরে আসছে বাম দিকে। এরপরে 4, কি বলে একক দশক শতক হাজার অযুত বলা হয় এটাকে, যুত ত নয়, এবার ত অযুত। 4 এল স্থানে মান, এখন যদি আমরা যোগ করি এই সংখ্যায় চলে আসবে। এল স্থানে মান নির্ণয় করার একটা পদ্ধতি। আর যদি জায়গা থাকে লেখা যায় 5-এর স্থানে মান 5 একক সমান এত, 1-এর স্থানে মানে 1 দশক সমান এত, এভাবে লেখা যেতে পারে। যেহেতু তোমাদের জায়গা কম, হয়তো সময় কম, এই জন্য এভাবে লেখা 5 একক সমান এত, এত সমান এত, এইভাবে। এটা তোমার জানতে হবে যে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা হলো অযুত। এই হলো জিনিসটা। এবার 3 নম্বর প্রশ্ন সমাধান। মাঠে শিশুরা খেলছিল, পরে আরও 58 জন শিশু মাঠে আসলো, মাঠে মোট কতজন শিশু হলো?
অবশ্য সংখ্যাটা একটু ভুলে গেছে। মাঠে এখানে একটা সংখ্যা থাকবে, মাঠে মাঠে শিশু বলতে আসলে এই সংখ্যাটা এখানে আসবে। মাঠে 50 জন, 55 জন, 58 জন যাই দাও, সংখ্যাটা চেঞ্জ হবে। তোমার মাঠে 50 জন শিশু খেলছিল ধরে নিলাম এরকম একটা, পরে আরও 58 জন শিশু মাঠে আসলো। মাঠে মোট কতজন শিশু হলো? তাহলে অঙ্কটা কী হবে? মাঠে মোট কতজন শিশু হলো? তাহলে 50 জন শিশু খেলছিল, 58 জন আসলো, সঙ্গে তো যোগ হয়ে যাবে, অত্যন্ত সহজ অঙ্ক। ভাষাটা কী লিখবো? ভাষা লিখতেই না পারো, 50 থেকে 58 লিখে যোগ করে দিয়ে রেজাল্ট বানিয়ে দেওয়া হয়ে যাবে। অথবা মাঠে শিশু খেলছিল, এটা আমি পরে লিখি। এটা পরে লিখি, আমি এই সংখ্যাটা পরে লিখতেছি। কেন লিখতেছি দেখবা। পরে আসা শিশুর সংখ্যা, যে তাও তো কথা কম হলো, যদি কথাটা বড় হয়ে যেত, বেশি হয়ে যেত, সংখ্যাটা দূরে সরে যেত। এই সমস্ত কারণেই জায়গাটা আমি দেখে নিলাম কতটুকু জায়গা আমার লাগবে। তাহলে মাঠে শিশু খেলছিল 50 জন, এই 50টা এখানে লিখলে আমার এই সংখ্যাটা লিখতে গিয়ে কষ্ট হতো, এই জন্য আমি একটু জায়গাটা দেখে নিলাম। পরে আসা শিশুর সংখ্যা 58 জন, যোগ করে দিলে কত হচ্ছে? 8 আর 0 যোগ করে 8, 5 আর 5-এ 10। কি বলছে এখানে? মাঠে মোট কতজন শিশু হলো? অতএব মাঠে মোট শিশু হলো। মাঠে মোট 108 জন শিশু হলো। এইগুলো তোমার অঙ্কের সমাধান। আবার বলে দিচ্ছি আমি, মাঠে শিশু খেলছিল 50 জন, পরে আসা শিশুর সংখ্যা 58 জন। তাহলে মাঠে মোট শিশুর সংখ্যা কত হলো? 50 58 যোগ করলে হচ্ছে 8 0 যোগ করে 8, 5 5 10, 108 জন। অতএব মাঠে মোট 108 জন শিশু হলো। রায়হানের বাবা সকাল 8টা 15 মিনিটে, এটা কিন্তু পড়ার সময় 8টা 15টায় না, এটা পড়ার নিয়ম হচ্ছে 8টা 15 মিনিটে অফিসে গিয়ে বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত অফিস করেন। তিনি কত সময় অফিস করেন? অঙ্কটা আসলে তোমাদের একটু কঠিন ব্যাপার। এটা বিয়োগের অঙ্ক, বিয়োগ করা যায়, কিন্তু যখনই 5টা 30 থেকে নিচে 8টা 15 বিয়োগ করবো তখন বিয়োগটা করা যাবে না। এই অঙ্কটা বিয়োগ করার নিয়মটা এরকম ছিল যে ঘড়িতে 12টার পরে কিন্তু 13টা, আমি আগে বলছি 13টা দেখানো যায় না, 1টা 2টা 3টা দেখানো যায়। তার মানে এই 5টা যখন 30 হয়ে যাচ্ছে তখন 12-র পরে 13 ছিল, 14 ছিল, 15 ছিল, এভাবে ছিল, সেটা বলা হয়নি। আমরা জানি 12টার পরে বলা হয় 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 5 ঘন্টা যোগ করলো 12-র সঙ্গে। তো 12-র সঙ্গে 5 যোগ করে তখন কত হবে? এইটা হচ্ছে, মানে 12টার পরে ভুল হলো, 12টার পরে যখন আবার 1টা 2টা 3টা হচ্ছে, তার মানে 12-র সঙ্গে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ না করে ওটাকে আবার ছোট সংখ্যা চলে আসছে। তা আমরা যদি এটাকে বড় সংখ্যা প্রকাশ করতে চাই তখন আমাদের বলা উচিত ছিল 12-র সঙ্গে 1 যোগ করে 13 অর্থাৎ 1, 2 যোগ করলে 14 অর্থাৎ 2, 3 যোগ করলে 15 মানে হচ্ছে 3, 15 মানে হচ্ছে 3টা। এভাবে তোমাদের হওয়া উচিত ছিল জিনিসটা। তার মানে এখানে বারোর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে 17,
এখানে যদি 17টা লিখতে পারতাম তাহলে আমরা বিয়োগ করতে পারতাম, এই 17 থেকে বিয়োগ করতে পারতাম। যেহেতু আমরা তোমাদেরকে অঙ্কগুলো আগে শিখিয়েছি 2টা স্টেপে, অর্থাৎ যেমন একজন বালক তার বাবাকে কৃষিকাজে সাহায্য করেন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সে কত ঘন্টা কৃষিকাজে সাহায্য করে। তা সেক্ষেত্রে আমরা বলছি 8টা থেকে 12টার সমান এত ঘন্টা, 12টা থেকে 5টার সমান এত ঘন্টা। ঠিক এই অঙ্কটাকে আমরা 2 স্টেপে করছি, যে সকাল 8টা 15 মিনিট থেকে দুপুর 12টা সমান 3 ঘন্টা 45 মিনিট, এটা আমরা বের করে দেখাচ্ছি। আর 12টা থেকে বিকাল 5টা, অর্থাৎ দুপুর 12টা থেকে বিকাল 5টা 30 মিনিট, এটা তো সহজেই বোঝা যাচ্ছে। 12-এর পরে 1, 12-এর পরে 1 2 3 4 5, আমরা বলছি 1 2 3 4 5, এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, আর এই 30 মিনিট যেটা আসে 30 মিনিট, সেই 5 ঘন্টা 30 মিনিট এখানে, এটা স্পষ্টই। কিন্তু এটা তোমাদের কাছে স্পষ্ট কম মনে হচ্ছে, 3 ঘন্টা 35 মিনিট কীভাবে হচ্ছে সেটা তোমার এই 12 থেকে 8টা 15 বাদ দিতে হবে। কীভাবে বাদ দেবে দেখে নিচ্ছি, তোমার দেখা দিচ্ছি। আচ্ছা, দেখাচ্ছি আমি এখানে মোট সময় বা মোট অফিসকরণ বলতে পারি আমি ইচ্ছা করলে, মোট সময়টা বলতে লিখতে পারি এখানে। তা আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে কীভাবে হয়। এই 12-র নিচে যদি আমি এখানে করে দিচ্ছি 12-0-0 নিচে আমি যদি বিয়োগ করি এখানে 8টা 15, তাহলে আমার এখানে বের হয়ে যাবে। এই জায়গাটায় তোমাকে 1 ঘন্টা আনতে হবে, অর্থাৎ 60 মিনিট হবে। 60 মিনিট থেকে 15 মিনিট বাদ দিলে তোমার কত বের হবে, এখানে 45 হবে। আবার বলছি, এখান থেকে 1 ঘন্টা এখানে আনতে হবে। এই 10 থেকে 5 বাদ দিলে 5 ঠিক আছে, কিন্তু এখানে আবার 10 থেকে 2 বাদ দিলে 8, এভাবে লেখা যাবে না। এটা মূলত 1 ঘন্টা আবার 60 মিনিট আনতে হবে এখানে। এই 60 মিনিট থেকে 15 মিনিট বাদ দিলে 60 থেকে 15 যদি বাদ দাও তাহলে তোমরা অবশ্যই 45 মিনিট পাবা। আমি দেখাচ্ছি এখানে, এই যে 60, এই এখানে 10 থেকে 5 বাদ দিলে 5, এই একটা এখানে 2, 6 থেকে 2 বাদ দিলে 4, এখানে থাকলো এটা। আর এই যে একটা এখানে নিলাম 60 বানাইলাম 1 ঘন্টায়, সেটা এখানে দিয়ে এখানে হচ্ছে 9, 12 থেকে 9 3, এটাই বের হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। এই 3 ঘন্টা 45 মিনিট মূলত এখানে থাকবে এরকম 12, কিন্তু ধরে নিতে হবে এখানে 60 মিনিট এখানে আছে, 1 ঘন্টা গিয়ে 60 মিনিট হয়ে গেল, আর সেটা এখানে দিতে হবে। এইভাবে এটা বিয়োগ করে পাওয়া যাচ্ছে তোমার 3 ঘন্টা 45 মিনিট। সেটাই দুপুর সকাল 8টা 15 মিনিট থেকে দুপুর 12টা 3 ঘন্টা 45 মিনিট। আমি আলাদা লিখে দেখালাম, দুপুর 12টা থেকে বিকাল 5টা 30 মিনিট সমান 5 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, এগুলোকে কিন্তু আবার এই যদি কেউ 12কে এইভাবে লেখে তাও লিখতে পারবে ইচ্ছা করলে, এগুলো তাহলে এখানে লিখতে হবে, আর না লিখলেও চলবে। এখন যোগ করে কথা হচ্ছে 5 আর 0 যোগ করে 5, আচ্ছা এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে। 5 আর 0 যোগ করে 5, 4 3 7, ভালো কথা থাক, অসুবিধা নাই। আর এখানে হচ্ছে 8 এত মিনিট হয়ে গেল, ভুল ধরে নিলাম, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আমার উপায় আছে এখন, মোট সময় এত ঘন্টা এত মিনিট, এটাকে আমরা লিখব 75 মিনিট, কোথাও লেখা যাবে না। 60 মিনিট পার হলেই 61 মিনিট হলেই 60 মিনিট হলে আমরা এখানে 0 বসাবো, 61 মিনিট হলে এখানে 1 বসাবো। তাহলে যেহেতু 75 মিনিট এখানে পাওয়া গেল, তাহলে এটাকে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে মনে মনে কী পাওয়া যাচ্ছে, এখানে 60কে 60 থাকে 15, সেই 15 মিনিট আমরা লিখবো। আর এইখানে 60 দিয়ে ভাগ করে 1 ঘন্টা পাবো, সেই 1 ঘন্টা এখানে আসলো। এই জন্য আমরা এটা লিখবো 9 ঘন্টা 15, 2টা লাইন হলো এখানে। আর এই 1 লাইনে প্রথমে করতে চাও তাহলে 5 আর 0 যোগ করে 5, 4 3 7, 7-এর এখানে তোমাকে 7 বসানো যাবে না। 75 থেকে 60 দিয়ে ভাগ করলে এখানে 6 হলে 0 বসবে, আর 7 হলে ওই 7-এর জন্য এখানে 1 ঘন্টা চলে আসবে এখানে। বোধহয় বুঝাতে একটু তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে, বা আমিও হয়তো ভালো বুঝাতে পারি নাই। আবার বলছি আমি, দেখো যখনই এখানে 60 পার হবে, যখনই এখানে 59 হবে 59ই বসবে। 60 হলে 0 বসাই দিতে পারি আমরা, ইচ্ছা করলে 61 হলে 1 বসাই দিতে পারি। তো যেহেতু যোগ করে বসছি আমি, এখানে ভয় পাওয়ার কিছু নাই, ভুল হয়ে গেলে কাটার কিছু নাই। 75 মিনিট হয়ে গেছে, এখানে 8 ঘন্টা হয়ে গেছে। 75 মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে যেটা থাকবে সেটাই এখানে বসবে।
আর ভাগফলটা এখানে আসবে। তো ভাগ করার পরে যে ফলটা পেলাম সেই ফলটা হচ্ছে 1। দেখতে চাইলে দেখাতে পারি ইচ্ছা করলে, যদি এগুলো এখানে রাফ করলে খারাপ দেখা যাবে, তারপরেও 60 দিয়ে তোমরা ভাগ করো, 75কে 60কে 60, 5 1, এই 15 এখানে নামাই দিছি, আর এই একটা এখানে যোগ করে দিয়ে 9 করে ফেলছি। যাই হোক, তোমরা একটু দেখে নাও। তাহলে এখন কি পাওয়া গেল? অতএব তিনি 9 ঘন্টা 15 মিনিট অফিস করেন। 9 ঘন্টা 15 মিনিট অফিস করেন। পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। পুত্রের যে বয়স থাকবে সেটা 5 দিয়ে গুণ করে পিতার বয়স পাওয়া যাবে। মাতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের যে বয়স থাকবে সেটাকে 4 দিয়ে গুণ করলে মাতার বয়স পাওয়া যাবে। পুত্রের বয়স দেওয়া আছে 7 বছর, হলে 3 জনের বয়স একত্রে কত? সোজা অঙ্ক একদম। তাহলে আমরা লিখতে পারি এটাকে পুত্রের বয়স, দূরে লিখি পরে লিখি। আচ্ছা, আমি পরে লিখছি কেন? তোমরা বোঝার জন্য দেখতে বুঝতে পারো তুমি এখানে কেন লিখছি। এরপর আছে পিতার বয়স। পিতার বয়স পুত্রের যে বয়স সেটা হবে 7 গুণ, না ভুল হলো, পুত্রের বয়সের 5 গুণ। তার মানে 7 গুণন 5 সমান 35 বছর। এই যে আমি যে লিখলাম, যদি আমি আগেই কোনো কারণে এটা লিখে ফেলতাম 35 বছর, তাহলে আমি কীভাবে লিখতাম? এই জন্যই এইটা খেয়াল রাখতে হবে যে যদি আমরা শর্ট করতে চাই নিচে গুণ করে বের করতে হবে, কোন জায়গা লাগবে। এই জন্য পুত্রের বয়স সেটা আমাকে হিসাব করে লিখতে হবে কোন জায়গায় লিখতে পারি আমি। এই জন্য কিন্তু আমি একটু জায়গায় রাখলাম। তাহলে আমি এখন পুত্রের বয়স কত বছর? আমার 7 বছর। পুত্রের বয়স 7 বছর। অথবা এমনও করতে পারি মিথ্যে করলে যে পিতার বয়স 7 গুণন 5, এটা আগে লিখলাম 35 বছর। মাতার বয়স 7 গুণন 4 28 বছর, পুত্রের বয়স 7 বছর, তাও হতে পারে। আর যে আগে লিখি পুত্রের বয়স 7 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 7, পুত্রের বয়সের 5 গুণ, 7 গুণন 5 35 বছর। এবার মাতার বয়স, মাতার বয়স এই 7 গুণ, এটা হলো 4 গুণ, যেহেতু 4 7 28 বছর। আমি আবার বলে নিচ্ছি, যদি কেউ জানতেছে যোগ করতে হবে, যদি কেউ পিতার বয়স আগে বের করে এরকম লেখে পিতার বয়স 7 গুণ 5 35 বছর, মাতার বয়স 7 গুণ 4 28 বছর, আর পুত্রের বয়স 7 বছর নিচে লেখে, তাও হবে। তো এটা বেশি ভালো যে পুত্রের বয়স থেকে আমরা পিতার বয়সে আসলাম, পুত্রের বয়স থেকে মাতার বয়সে আসলাম, এটা বোঝানো হচ্ছে। আর ওখানে হচ্ছে আগে পিতার মাতার বয়স বের করলে পুত্রের বয়সে পরে লিখলাম। তো এই জন্য এটা মূলত এই লাইনটা আমি এখানে ফাঁকা রাখছিলাম, পরে লিখলাম। আমাদের জায়গাটা কোথায় বসবে সেইটা বসানোর জন্য জায়গায় ফাঁকাটা রেখে দিলাম, আর বুঝিয়ে দিলাম যে কীভাবে লিখতে হবে। এখন দেখো এই 3টা যোগ করতে হবে একত্রে, যদি 3 জনের বয়স একত্রে কত, তাহলে 3টাকে একসঙ্গে যোগ করে নিতে হবে। আর এখন যোগ করলে 3টা সংখ্যা যোগ করলে কখনোই এরকম যোগ চিহ্ন ব্যবহার করা যাবে না, কোনো প্রয়োজন নেই, এটা বাহুল্য। তাহলে 8 আর এই 5 13, 13 সাথে কত হচ্ছে 20-এর শূন্য। আবার বলি 8 5 13, 13 সাথে 14 15 16 17 18 19 20, 20-এর শূন্য থেকে 2, 2 2 4 3 7। অতএব 3 জনের বয়স একত্রে 60 বছর, 70 বছর। 3 জনের বয়স একত্রে 70 বছর। 3 জনের বয়স একত্রে 70 বছর। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া রয়েছে। প্রথম হোমওয়ার্কটা হচ্ছে 8-এর গুণের নামতা। এটা কেমন জিনিস হয়তো ভুলে গেছো। এরকম 8 গুণন 1 আছে, যেমন হয়েছে 8 গুণন 1, 8 গুণন 2, 8 গুণন 3, এইভাবে 8 গুণন 10 পর্যন্ত যেটা সেটা হচ্ছে গুণের নামতা।
8 কে 8, 8 2 16, 3 8 24, এভাবে চলবে। তাহলে 8 8 8 লিখতে হবে 10 বার এখানে, এটা হলো গুণের নামতা। এটা সমান তোমার লিখতে হবে 8 16 24 এরকম, এটাই গুণের নামতা। যদি না বোঝে কেউ বুঝিয়ে দিলাম, পরিশ্রম কমাই দিলাম। তাই লিখতে বলা হয়েছে 1 কেজি আলুর দাম 25 টাকা, সাজিদ 20 কেজি 20 কেজি, সাজিদ 20 কেজি আলু কিনতে পারে, মানে তার কাছে যে টাকা আছে সেই টাকায় 20 কেজি আলু কিনতে পারে। যদি 1 কেজি আলুর দাম 5 টাকা কম হয়, তবে এখানে দাঁড়িয়ে না দিয়ে কমাতে দেবে যেমন ইচ্ছে করলে। যদি 1 কেজি আলুর দাম 5 টাকা কমে যায় বা কম হয়, তবে সে কত কেজি আলু কিনতে পারবে। তার মানে হচ্ছে এখানে 25 কেজি আলুর দাম বের করে নিতে হবে, মোট যে টাকাটা বের হবে সেটা জানতে হবে। এরপরে আগে 1 কেজির দাম 25 টাকা ছিল, সেখান থেকে 5 টাকা কমে যাবে, তাহলে 20 টাকা হবে প্রতি কেজির দাম। তাহলে ওই 20 দিয়ে ওইটাকে ভাগ করলেই আমরা বের করতে পারবো যে কত কেজি আলু সে পাবে, অর্থাৎ 20 ওই টাকার মধ্যে, মোট টাকার মধ্যে কত বার আছে। আচ্ছা, গেল এবার। এটি শ্রেণীকক্ষে 18টি বেঞ্চ আছে, একটি বেঞ্চে 4 জন করে বসতে পারে, 2টি বেঞ্চ সম্পূর্ণ খালি থাকে। ওই শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কত? শিক্ষার্থীর সংখ্যা বের করতে গেলে বেঞ্চের সংখ্যাকে ছাত্র সংখ্যা দিয়ে গুণ করলেই পাওয়া যাবে শিক্ষার্থীর সংখ্যা। একটি বেঞ্চে বসতে পারে 4 জন, 18টি বেঞ্চে বসতে 18 গুণ 4 72 জন এরকম। কিন্তু ঘটনা হলো 2টি বেঞ্চ সম্পূর্ণ খালি আছে, তাহলে কী করতে হবে এটা তোমরা করবা, আমরা পরে করে দেব। সব যদি বলে দিয়ে তো বলে দেওয়াই হলো, তোমাদের একটু বুঝিয়ে দিলাম, তোমরা খেয়াল করবে, বাসায় ভালো করে চর্চা করে প্র্যাকটিস করবে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।